বাবা নাকি বলে ওই ইয়াবা, এগুলো ঢুকে সব মায়ানমার থেকে। আর এই যে ইন্ডিয়ার সাম্রাজ্য, এই মাদক সাম্রাজ্যের প্রথম এবং সবচেয়ে বড় বাজার হচ্ছে বাংলাদেশ। এখন আপনারা বুঝেন না, মূল জায়গায় হাত দেন না। এখন ইন্ডিয়া দেখতে পাচ্ছে আমার যে এত ফ্যাক্টরি, আমি যে মাদক তৈরি করছি, এই মাদক খাবে কে? খাবে বাংলাদেশের এই তরুণরা। এখন এই তরুণরা যদি ইসলামী শিক্ষায় শিক্ষিত হয়, ঐক্য যে ফ্রন্টের মানে আহ্বানে যদি তারা স্বশিক্ষায় শিক্ষিত হয়, ইসলামী মূল্যবোধে জাগ্রত হয়, তাহলে তো ও ফেসিলিটি খাবে না, আমার ব্যবসা বন্ধ হয়ে যাবে। তাহলে কি করতে হবে? বাংলাদেশের তরুণদেরকে ইসলাম থেকে দূরে রাখতে হবে, সঠিক শিক্ষা থেকে দূরে রাখতে হবে। বুঝছেন এবার বিষয়টা? এই জিনিসটা আমাদের ছড়াতে হবে। এটা তো জানে না অনেকে, বলতে হবে। আমার বাড়ি ঠাকুরগাঁও, আমি দেখি সীমান্তে কিভাবে মাদক ঢুকে, ছোট ছোট বাচ্চা ফেন্সিডিল খাই, মানে মাদক খাই, চিন্তার বাইরে। আমাদের বয়স 34 বছর, আমি জীবনে আজ পর্যন্ত মানে বোতলটা মধ্যে দেখিনি। চিন্তা করে দেখেন, এটা এইভাবেই ধ্বংস করা হয়েছে। তো যাই হোক, এই জিনিসগুলো আমরা যত বেশি আমাদের সমাজে ছড়িয়ে দেব, যত বেশি কথা বলবো, তত আমাদের তরুণ প্রজন্ম সচেতন হবে, দেশবাসী জাগ্রত হবে, তারাও সচেতন হবে। এবং বর্তমান যে সরকার, এই সরকার ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন, এই সরকার আমাদের প্রত্যাশা ছিল তারা জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে পারবে, কিন্তু বাস্তবিক করতে এখন পর্যন্ত তাদের অগ্রগতি একবারে হতাশাজনক। একবারে কেন? কারণ এই সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে আমাদের কোনো আপত্তি নাই, প্রশ্ন নাই। তিনি এরকম একটা পরিস্থিতিতে আমি মনে করি বাংলাদেশের জন্য রহমত আল্লাহই পাঠিয়েছেন, আল্লাহর রহমত। কিন্তু তারপরে যারা বাকি সবগুলো মানে 99% আওয়ামী দোসর, ভারতীয় দালাল, এদেরকে প্রমোশন দিয়ে চেয়ার দেওয়া হচ্ছে, উপদেষ্টা বানানো হচ্ছে। এই যে আমাদের মুরব্বী তিনি বলে গেলেন, ওই যে কিয়া ভাঙা হচ্ছে, বিভিন্ন স্থাপনা ভাঙা হচ্ছে। কারা ভাঙছে? এই ছাত্র জনতার নামে ভাঙছে। এই ব্যাককলদের উদ্দেশ্যে বলতে চাই, তোমরা যেগুলো ভাঙতেছো, আগে তোমরা তো একটা সরকার বানিয়েছো, এই সরকার তো তোমাদেরই, তোমরাই বলছো আমাদের সরকার। তো একটা বডিকে দায়িত্ব দেওয়ার পরে তুমি কেন আবার আইন হাতে তুলে নেবা? তুমি প্রয়োজনে সরকারকে বলো যে এটার বিরুদ্ধে আমরা, এটার বিরুদ্ধে আপনি অ্যাকশন নেন। একদিকে সরকার আছে, বডিকে দায়িত্ব দিয়েছে, সরকারকে সংবিধানের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, আবার এদিকে এসে বলে না এসব ভেঙে ফেলতে হবে, অমুক তমুক। বুঝছেন, মানে এরকম একটা অরাজক পরিস্থিতি। আমরা তো এরকম সরকারই চাই না, আমরা চেয়েছিলাম একটা বিপ্লবী সরকার। বিপ্লবের পক্ষের শক্তিগুলোকে নিয়ে বিপ্লবী সরকার হবে। প্রত্যেকটা গণঅভ্যুত্থান বিপ্লবের নীতি হচ্ছে এটা, যারা বিজয়ী পক্ষ তাদের নিয়েই হবে সরকার। সিরিয়াতে কয়েকদিন আগে বিপ্লব হয়েছে, দেখেছেন সবাই? বিপ্লবী ছাত্রনেতা চেয়ারে বসছে, সাথে সাথে ঘোষণা দিল আমরা 5 বছর ক্ষমতায় থাকবো, এবং 5 বছরে কি কি করবো রোডম্যাপ দিয়ে দিল, এবং সাথে সাথে বলল আমরা একটা বিপ্লবী সরকার করবো বিপ্লবের পক্ষে সকল শক্তিগুলোকে নিয়ে। এটাই হওয়া উচিত। আপনারা বিপ্লবের পক্ষের শক্তি, এই আন্দোলনে আপনারা অবদান রেখেছেন, অংশগ্রহণ করেছেন, হামলা মামলার শিকার হয়েছেন, অথচ এই সরকারের স্টেকে আপনার কোনো অবদান নেই আছে। আজকে একজন রিক্সা চালক, 22 জন রিক্সা চালক জীবন দিয়েছেন এই আন্দোলনে। এই যে রিক্সা চালকরা যখন আন্দোলনে যায়, সে এই চিন্তা করেছিল যে এই সরকারের পতন হলে আমি 10 টাকার ভাড়া 20 টাকা নিব, এই জন্য আন্দোলনে যাই? এই চিন্তা করছে? এই চিন্তা করলে সে আন্দোলনে যেত? যায় নাই। আজকে ফুটপাতের হকার, সেও জীবন দিয়েছে। সে কি চিন্তা করেছিল যে এই হাসিনার পতন হলে এরপরে যে আসবে আমি ওই ফুটপাত দখল করে বড় দোকানটা বড় করবো? এই চিন্তা করছে? এই বিপ্লবে প্রত্যেকে দেশ প্রেমের জায়গা থেকে, দেশকে ভালোবাসে, দেশকে নিয়ে স্বপ্ন থেকে বিদায় কিন্তু অংশগ্রহণ করছে। আজকে এই সরকার এসে বিপ্লবের প্রত্যেকটা পক্ষের শক্তিকে নিয়ে আজকে কাজ করা দরকার ছিল। শুধুমাত্র একটা স্টেপ, ছাত্ররাই সব করে ফেলেছে। আর রাজনৈতিক দল, অন্যান্য সংগঠন এরা কিছুই না। আরে ভাই, আমি তো 15 দিন রিমান্ডে ছিলাম, 22 বার হামলার শিকার হয়েছে। যে কপালে দেখেন এখনো আমার সেলাইয়ের দাগ যায় নাই। এই কথাগুলো কেন বলছি? ক্ষোভের জায়গা থেকে। আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা দেখেন, এই যে উপদেষ্টা পরিষদের 95% বিগত 16 বছরে এরা আন্দোলন তো দূরে থাক, হাসিনার একটা আচরণ লাগে না এদের গায়ে। হাসিনার আমলে সুবিধাভোগী ছিলেন, পৃষ্ঠপোষক ছিলেন, নানাভাবে সুবিধা নিয়েছেন। আর এরা হঠাৎ করে এখন উপদেষ্টার চেয়ারে, এরা এখন মন্ত্রী। আর আমি, আপনি, আমরা যারা এই আন্দোলন করলাম, সংগ্রাম করলাম, আমাদের কোনো খবর নেই। এখন পদে পদে সমস্যা হচ্ছে না? এই যে গতকালকে বিভিন্ন জায়গায় দেখলাম ডাকাতি শুরু হয়েছে, অনেক জায়গায়। আমরা সবাই এখন অনিরাপদ দিন দিন হয়ে যাচ্ছি। আপনি রাস্তা দিয়ে যাবেন, কখন কোন দিক দিয়ে সেকে ছুরি মারে উই ডোন্ট নো। আর একজন স্বরাষ্ট্র উপদেষ্টা বানিয়েছেন, মানে কি বলবো,
এরকম অপদার্থ ব্যক্তি আমার লাইফে আমি দেখি নাই। যাই হোক, শেষ করে দিচ্ছি বক্তব্য। জাস্ট আমি আজকের এই আয়োজক যারা আছেন বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা, তাদেরকে ধন্যবাদ জানাই। আসুন আমরা ঐক্যবদ্ধভাবে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করি। মনে রাখবেন ৭১ মানুষ জীবন দিয়েছে, এরপরে যারা ক্ষমতায় বসলেন ওরা জনগণের সাথে প্রতারণা করলেন। তারপরে ৯০ সালে এসে আবার আমাদের লড়াই করতে হলো ফ্যাসিবাদের বিরুদ্ধে। ওই সময় তো বিএনপি, জামাত, আওয়ামী লীগ তাদের কাঁধ মিলিয়ে লড়াই করছে, আন্দোলন করছে না একসাথে। ৩টা জোট ছিল, ৩ জোটের রূপরেখা ছিল। ওই রূপরেখা যদি ৯০ সালে বাস্তবায়ন হতো, এই ২৪ সালে এসে আমার ভাইদের জীবন দিতে হতো না। ক্ষমতার চেয়ার পাইয়েই সবাই যে যায় ওই মানে ইয়াতে, সে ওই যে রাবণ, মানে এরকম যে যায় লঙ্কায় সে ওই রাবণ, মানে এরকম একটা অবস্থা। চেয়ার পেয়েই ভুলে গেল সব, জনগণের সাথে প্রতারণা করলো। আবার ২৪ সালে এসে এত মানুষ জীবন। এখন যদি আমরা আসলে ওই জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণ না করতে পারি, ৫ বছর পরে আপনাদের প্রত্যেকের সন্তানকে আবার জীবন দিতে হবে, আবার রাজপথে লড়াই করতে হবে। এখন তাহলে আমাদের করণীয়টা কি? এখন আমাদের করণীয় একটাই, ইউনাইটেড, ঐক্যবদ্ধ হওয়া। ঐক্য ছাড়া মুক্তি নাই। এখানে বিদেশি যে আধিপত্যবাদী শক্তিগুলো আছে, এরা সব সময় চায় আমাদের ভিতরে বিভক্তি, ডিভাইডেশন, বিচ্ছিন্নতা। আমরা যত বিচ্ছিন্ন হব তত আমাদেরকে ধ্বংস করবে তারা। শিক্ষার মাধ্যমে ধ্বংস করবে, অন্য মাধ্যমে ধ্বংস করবে, আর্থিকভাবে ধ্বংস করবে। আর আমরা যত ঐক্যবদ্ধ হব তারা এখান থেকে লেজ গুটিয়ে পালাবে। এখন আজকে যারা আছেন আপনারা, আমরা, অন্যান্য দল, সবাইকে দেশ ও জাতির স্বার্থে ঐক্যবদ্ধ হতে হবে। সর্বোচ্চ ছাড় দিয়ে আমরা ঐক্যবদ্ধ হব। ইনশাআল্লাহ নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা একসাথে কাজ করব। ভালো থাকবেন।